আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি রক্তরোগ বিশেষজ্ঞ এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আমি সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছি। আজকে আপনাদের সাথে কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে আজকের পত্রিকায়। থ্যালাসেমিয়া একটা জিনগত রোগ। এই রোগে হয় কি, আমাদের নর্মাল শরীরে যে হিমোগ্লোবিন তৈরি করার ক্যাপাসিটিটা কমে যায়, এবং শুধু তাই না, কম তৈরি হয়, পাশাপাশি তৈরি হয়ে দ্রুত রক্ত ভেঙে যায়। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটা একজন ক্যারি করে, সে কিন্তু সারা জীবনই ক্যারি করে। এই থ্যালাসেমিয়াকে আমরা তিনটা মোটা দাগে ভাগ করি। এক হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মাইনর হচ্ছে যে বাহক, যার একটা জিন নর্মাল থাকে আর একটা জিন ডিফেক্টিভ থাকে, যার জন্য ডিফেক্টিভ জিনে সে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হিসেবে কাজ করবে, ক্যারিয়ার হিসেবে সে সারা জীবন থাকবে। তার হিমোগ্লোবিন অল্প একটু কম হবে, কিন্তু সে অন্যের রক্তের উপর নির্ভরশীল হবে না, বা তার শরীরে অন্যের রক্ত দিতে হবে না। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। আমরা এটাকে থ্যালাসেমিয়া ট্রেটও বলি, আর বাংলায় বলি থ্যালাসেমিয়ার বাহক। আর থ্যালাসেমিয়া মেজর হচ্ছে সবচেয়ে সিভিয়ার বা মারাত্মক, যার দুইটা জিনই ডিফেক্ট থাকে। যদ্দরুন সে তার নিজের রক্ত এত কম তৈরি করে যে সে জন্মের 2 থেকে 3 মাস পরেই অন্যের উপর রক্তের উপর নির্ভরশীল হয়ে যায়, এবং নিয়মিত ভিত্তিতে তাকে অন্যের রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া হচ্ছে এর মধ্যবর্তী, থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া মেজরের মধ্যবর্তী, যে তাদের মাঝে মধ্যে রক্ত লাগে। তারা অন্য রক্তের উপর নির্ভরশীল না, কিন্তু যখন কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়, যেমন জ্বর হয়, বা মহিলা হলে প্রেগনেন্ট হয়, অথবা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়, তখন সেই ক্ষেত্রে সে তার বডির ডিমান্ড অনুযায়ী রক্ত তৈরি করতে পারে না। তখন তাকে বছরে 2-3 বার বা অন অ্যান্ড অফ 2 বছর পর 1-2 বার রক্ত লাগে। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। থ্যালাসেমিয়া যদি বেবি হয়ে থাকে, বেবি সাধারণত দেখা যায় একটু মুভমেন্ট তার কম থাকে, খেতে চায় না, তার গ্রোথটা ভালো হয় না, তারপর খেলাধুলা একটু কম করে, তাদের এই যদ্দরুন তাদের ঘন ঘন ইনফেকশনও হয়, তাদের ডেভেলপমেন্টটা ডিলে তৈরি হয়। আর যদি আরও একটু বড় হয়ে থাকে, তখন আমরা যদি তাকে দেখি, মা দেখবে যে বাচ্চার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখটা হলুদ হয়ে গেছে, প্রস্রাবের রঙটা স্বাভাবিক থেকে আরও হলুদ হয়ে গেছে, পেটে একটা চাকা অনুভূত হতে পারে। আর একটু বড় হলে দেখা যায় যে বাচ্চাদের চেহারাটা মঙ্গলয়েড ফেস হয়ে যায়, কপালটা একটু সামনের দিকে চলে যায়, নাকটা একটু ডেবে যায়, তারপর হচ্ছে মেলার প্রমিনেন্সগুলো বেড়ে যায়, দাঁতগুলো সামনের দিকে বেড়ে যায়, যেটাকে আমরা এক কথায় মঙ্গলয়েড ফেস বলি। সেরকম একটা ফেস নিয়ে আমাদের সামনে আসতে পারে। যদি থ্যালাসেমিয়া মেজর হয়, তাহলে এটা জন্মের 2 থেকে 4 মাসের মধ্যেই তার রক্তশূন্যতা নিয়ে সে আমাদের কাছে আসে। হ্যাঁ, আর যদি ইন্টারমিডিয়া হয়, সাধারণত 2 থেকে 10 বছরের মধ্যেই বেশিরভাগ ইন্টারমিডিয়েট আমাদের নির্ণয় করতে পারি। আর যেটা মাইনর, যে বাহক, সেটা একদম সাইলেন্ট থাকে। হ্যাঁ, সচরাচর সে যেহেতু কোনো থ্যালাসেমিয়া মাইনরের জন্য যেহেতু উনি কোনো উপসর্গ তার থাকে না, সচরাচর আমাদের কাছে নিয়ে আসে না। অনেক সময় অন্য কোনো কারণে ডাক্তারের কাছে গেলে, কোনো পরীক্ষা নিরীক্ষা করলে, অথবা প্রেগনেন্সির আগে কোনো মহিলা চেক করতে গেলে, অথবা অন্য কোনো রোগের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তখন আমরা দেখতে পারি যে হ্যাঁ, তার হিমোগ্লোবিনটা নর্মাল থেকে একটু কম, তার কিছু প্যারামিটার দেখে আমরা সন্দেহ করতে পারি যে সে থ্যালাসেমিয়ার বাহক। সেই ক্ষেত্রে আমরা আমাদের কনফার্ম টেস্ট করে আমরা থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় করি। প্রতিরোধ করার ব্যাপার হচ্ছে, আমরা স্কুল গোয়িং বাচ্চাদেরকে আমরা ব্লাড টেস্টের মাধ্যমে একটা স্ক্রিনিং করতে পারি। হ্যাঁ, এটা বেশ ম্যাসিভ বা ব্যয়বহুল। আমরা স্কুল গোয়িং এর পরে যে প্রি ম্যারিটাল, যে বিবাহ পূর্ববর্তী আমরা স্ক্রিনিং করতে পারি। যেমন যারা বিবাহযোগ্য পুরুষ এবং মহিলা যখন আসবে, তখন তারা বিবাহের আগে আমরা তাদেরকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে ফেলবো। করে যখন দেখবো যে ছেলে এবং মেয়ে দুজনেই বাহক, তখন আমরা তাকে রিস্কটা বুঝাবো যে আপনারা যদি বিয়েতে আবদ্ধ হন, তাহলে আপনাদের ছেলেমেয়েরা থ্যালাসেমিয়ার রোগী হতে পারে। সেখান থেকে আমরা তাদেরকে কাউন্সেলিং করতে পারি। যদি এরকম পেয়ে যাই যে কনসিভ করে ফেলেছে, অলরেডি গর্ভধারণ করে ফেলেছে, সে যদি 2 মাসের ভিতরে আসে, তো সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, আমরা ভ্রূণ থেকে যে এমনোসেন্টিসিস অথবা করনিভিলাস স্যাম্পলিং করতে পারি। সেখান থেকেও কিন্তু আমরা জেনেটিক স্টাডি করে বলে দিতে পারি যে এই ভ্রূণটা পরবর্তী বাচ্চাটা কি হবে, সে কি থ্যালাসেমিয়ার বাহক হবে না থ্যালাসেমিয়ার রোগী হবে। থ্যালাসেমিয়ার রোগী হলে আমরা তখনই অ্যাবর্শনের পরামর্শ দিতে পারি। আর যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তার প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার পরামর্শ দিয়ে এইভাবে রোগ প্রতিরোধ করতে পারি। থ্যালাসেমিয়ার রোগীগুলোর চিকিৎসার বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে। যে একটা হচ্ছে যে কীভাবে তার গ্রোথটা বা বৃদ্ধিটাকে, শারীরিক গঠনটাকে যেন ঠিকমতো তৈরি হয়ে বাড়তে থাকে, সেটাকে মেনটেন করা। সেই জন্য আমাদের হিমোগ্লোবিনটাকে মেনটেন করতে হয়। হিমোগ্লোবিন মেনটেন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অন্যের রক্ত থ্যালাসেমিয়া রোগীর গায়ে দেওয়া, এটা অনেক আগের কাল থেকে চলে আসছে। আর এখন হচ্ছে যেটা, যে আমরা
তাকে হিমোগ্লোবিন তৈরি করার জন্য কিছু নতুন ওষুধ আছে, আমরা বলি হিমোগ্লোবিন এফ ইনডিউসিং এজেন্ট, এরকম ওরাল মেডিকেশন আছে। সেই মেডিকেশনের মাধ্যমে আমরা কিছুটা হলেও তার হিমোগ্লোবিনটা যখন রেইজ করতে পারি, বাড়াতে পারি, তখন সে কিন্তু অন্যের রক্ত থেকে নির্ভরশীলতা কমে যায়। আরেকটা ট্রিটমেন্টের আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে থ্যালাসেমিয়া রোগীরা মাসের পর বার বা বছর বছর বারবার রক্ত নিচ্ছে, এই রক্তের ভিতরে যে আয়রন থাকে সেটা বডিতে জমা হয়, সেটা ফেরিটিন নাম ধরে ফেরিটিন নামে জমা হয়। তাই ফেরিটিনটা বডিতে যখন যায় তখন বিভিন্ন অর্গান ডিপোজিট হয়ে বডির পার্মানেন্ট একটা ক্ষতি করার রিস্ক থেকে যায়। সে এই কী বলে এই ফেরিটিনকে সরাসরি বলে আয়রন চিলেশন। এই আয়রন চিলেশন করার জন্য আমরা ওরাল মেডিকেশন দিই, ইঞ্জেকশনও আছে। সাধারণত ওরাল মেডিকেশন ডাবল মেডিকেশন করে আমরা বডি থেকে আয়রনটাকে সরানোর ব্যবস্থা করি। আর আরেকটা পার্ট হচ্ছে যে এইসব থ্যালাসেমিয়ার বেবিদের এই ফেরিটিন জমাতে ডায়াবেটিস দেখা দেয়। হাই ফেরিটিন থ্যালাসেমিয়া পেশেন্টদের যখন এরকম বডিতে ফেরিটিন জমা হয় তো তাদের রিস্ক থাকে ডায়াবেটিস হওয়ার, হাইপোথাইরয়েড হওয়ার, তারপর হচ্ছে হাইপোগোনাডিজম হওয়ার, এইসব হরমোন জড়িত কিছু রোগের রিস্ক থেকে যায়। সেই জন্য আমরা কী করি, তাকে আয়রন চিলেশনের পাশাপাশি যেসব হরমোনের ঘাটতি থাকে সেসব হরমোন আমরা তাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট দিয়েও আমরা তার ন্যাচারাল গ্রোথটাকে আমরা কনফার্ম করার চেষ্টা করি বা ন্যাচারাল গ্রোথটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। বা আমাদের সোসাইটি যেটা আছে যে থ্যালাসেমিয়ার বাহক হয়ে গেলে, থ্যালাসেমিয়ার বাহক হলে সে খুব হীনমন্যতায় ভোগে। যেমন স্টুডেন্টরা প্রায় আসে, সে খুব ডিপ্রেস থাকে যে সে থ্যালাসেমিয়ার বাহক, এবং এটা বাংলাদেশে প্রায় 10 to 12% রোগী হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। তো এটাতে তাকে হীনমন্যতা বা ডিপ্রেস হওয়ার কিছু নেই, এবং তার পারফরমেন্স সর্বদাই একজন যে বাহক না তার মতোই, সে কোনো অংশেই একটা সুস্থ মানুষের থেকে কম নয়। এটা অনেকেই আমাদের মধ্যে একটা কাজ করে, মিথ কাজ করে যে সে থ্যালাসেমিয়া বাহক, সে সব কিছু পারবে না। আসলে সে সম্পূর্ণই সুস্থ, শুধুমাত্র একটা ডিফেক্টিভ জিন আছে যেটা সাইলেন্ট থাকে, সে ডিস্টার্ব করে না। অনেক সময় আমাদের চেম্বারে দেখি যে একটা বেবি যখন থ্যালাসেমিয়ার রোগী হয়ে আসে তখন আমাদের সমাজে প্রচলিত আছে যে রোগটা মার থেকে পেয়েছে। না, একটা থ্যালাসেমিয়ার রোগীর বেবি বা শিশু থ্যালাসেমিয়ার রোগী তার যে ডিফেক্টিভ জিনটা বাবা মা উভয়ের কাছ থেকে পেয়েছে। থ্যালাসেমিয়ার রোগী শুধুমাত্র এককভাবে বাবা অথবা এককভাবে মা কখনোই দায়ী হতে পারে না, বরঞ্চ উভয়ই সমানভাবে দায়ী। আরেকটা হচ্ছে যে আমাদের সোসাইটি আছে যে তুমি থ্যালাসেমিয়ার রোগী, তুমি কোনোদিনই ভালো হবে না এবং তোমার সারা জীবন রক্ত লাগবে না। এটা কিন্তু এটা আরও 20 বছর বা 30 বছর আগের চিন্তাভাবনা ছিল, থিম ছিল। এখন কিন্তু আমাদের সব জায়গায় আমরা যেসব রোগীদের সেবা প্রদান করছি, যারা নিয়মিতভাবে আমাদের কাছে আসছেন, নিয়মিতভাবে চিকিৎসা নিচ্ছেন, তারা কিন্তু এখন কালে ভদ্রে রক্ত নিচ্ছে। যেখানে যে প্রতি মাসে মাসে রক্ত নিত সে বছরে 2 বার রক্ত নিচ্ছে, যে মাসে 3 বার রক্ত নিত সে এখন মাসে 1 বার রক্ত নিচ্ছে, এবং যারা বছরে 3 বার রক্ত নিত তারা কিন্তু এখন পুরোপুরি ট্রান্সমিশন ফ্রি, মানে সে এখন 3-4 বছর ধরে রক্ত নিচ্ছে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে চিকিৎসা করলে গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে তার রক্ত লাগার পরিমাণ কমে যাবে, এবং আস্তে আস্তে সে মোটামুটি নিজের রক্তের উপর সে নির্ভরশীল হয়ে পড়বে। তো এবং বাইরের দেশে একজন থ্যালাসেমিয়ার রোগী যখন সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তার লাইফ এক্সপেক্টেন্সি 100% একজন সাধারণ মানুষের মতো।